আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল স্বপ্নার বিচার শুরু, কাল থেকে সাক্ষ্য গ্রহণ। সুষ্ঠু বিচারের প্রত্যাশা জামায়াত আমিরের। ছুটি শেষে প্রথম কর্মদিবসে অফিস আদালতে কর্মচাঞ্চল্য, সচিবালয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। সরকারের কার্যকর ব্যবস্থাপনায় স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন, মাহাদি আমিন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী ও বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জীবনাবসান, সারা দেশে শোকের ছায়া। তেলের দাম বৃদ্ধিতে জনমনে ক্ষোভ, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতেই বাড়ানো হয়েছে দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রী। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ, বেশ কয়েকজন আহত। এবং 11 জুন শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ, গ্রেটেস্ট শো অন আর্থে এবার অংশ নিচ্ছে 48টি দেশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা দম্পতির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। আগামীকাল থেকে নেওয়া হবে সাক্ষ্য গ্রহণ। 2 সপ্তাহের মধ্যে মামলার বিচার কাজ শেষ হবে বলে আশা করছেন রাষ্ট্রপক্ষ। মহানগর পিপি জানান, প্রধান আসামি সোহেল রানার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আইনি লড়াই চালিয়ে যাবেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। অভিযোগ গঠনের শুনানির জন্য রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে সকাল 10:30টার দিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের তোলা হয় বিচারক মাসরুর সালেকিনের আদালতে। এ সময় অভিযোগ গঠনের পক্ষে নানা যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। অন্যদিকে এর বিরোধিতা করে আদালতে বক্তব্য দেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মুসা কালিমুল্লাহ। উভয় পক্ষের শুনানি শেষে আসামি পক্ষের আবেদন নাকচ করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মাননীয় ট্রাইব্যুনাল সাবমিশনে সন্তুষ্ট হয়ে আগামীকাল রাষ্ট্রপক্ষে সাক্ষী উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন এবং একই সাথে আগামীকাল থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একটানা চলিতে থাকিবে। এদিকে আলোচিত মামলার অন্যতম আসামি সোহেল রানাকে আদালতে নেয়ার সময় তিনি শিশু রামিসাকে ধর্ষণের কথা স্বীকার করেন, তবে হত্যার সাথে তিনি জড়িত নন বলে দাবি করেন। আমার ওয়াইফ সাহায্য করেন, আমার ওয়াইফের কোনো দোষ নাই। আমি আপনার শুধু বাচ্চা ধর্ষণ করতে ডলার মারছে, ডলার কিন্তু ডিএনএ তো আপনার আমার কোনো ডিএনএ চেক লাইনি স্যার। মহানগর পিপি জানান, ট্রাইব্যুনালের এই মামলাটি দ্রুত নিষ্পত্তির সুযোগ আইনে রয়েছে। ন্যায় বিচারের স্বার্থে রাষ্ট্র আসামি পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছে। সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ মৃত্যুদণ্ডই হবে এই মামলার, কিন্তু যেহেতু আমাদের দেশে আইন এবং বিচার ব্যবস্থা আছে, আমরা আইন এবং বিচার ব্যবস্থার একটা প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি এখানে নিশ্চিত করা হচ্ছে। পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীর শিক্ষার্থী রামিসা আক্তারকে গত 19 মে পল্লবীর বাসায় স্ত্রীর সহায়তায় পাশবিক নির্যাতন করে হত্যা করে আসামি সোহেল রানা। এরই মধ্যে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে আসামিরা। দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য উদ্যোগ নিয়েছে সরকার। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সরকার রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন বলে আশা প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সরকারের দেওয়া প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়িত হলে রামিসার পরিবার ন্যায় বিচার পাবে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় রামিসার পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন তিনি। জামায়াত আমির আরও বলেন, বিচারের নামে অবিচার ও দীর্ঘসূত্রিতার কারণে সমাজে অন্যায় অপরাধ বাড়ছে, তাই দ্রুত বিচার নিশ্চিত করে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। পরে রামিসার অসুস্থ বাবা হান্নান মোল্লাকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর রফিক। এ সময় তিনি রামিসার বাবার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন। আমি আহ্বান জানাবো, এটা নিয়ে কেউ যেন কোনো রাজনীতি না করেন। এটা আমাদের ইজ্জত বাঁচানোর লড়াই। এই মেয়ে আমাদেরকে ক্ষমা করবে না। যদি এই মেয়ের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে রায় কার্যকর না হয়,
হাসরের দিন আমরা সবাই আসামি হয়ে যাব। আমরা বিচারের প্রতি এই যে অনাস্থা তৈরি হয়েছে বিভিন্ন ধরনের হস্তক্ষেপের কারণে, আমরা চাই অনাস্থার সংস্কৃতি থেকে বিচার বিভাগ বের হয়ে আসুক। বিচার বিভাগ 100 বার স্বাধীন হোক এবং 100 ভাগ স্বাধীনতা নিয়ে তারা বিচার করুক, ন্যায় বিচার করুক। ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য। প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মধ্যপ্রাচ্য সংকট নিরসন হলে তেলের দাম সমন্বয় করা হবে বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এছাড়াও সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাকওয়াত হোসেন বলেন, আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। পবিত্র ঈদ উল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে এসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চলমান কার্যক্রমের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। মন্ত্রী প্রতিমন্ত্রীরাও নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন, খোঁজখবর নেন বিভিন্ন কাজের ও প্রকল্পের। এর ফাঁকে সাংবাদিকদের সাথেও কথা বলেন তারা। স্বাভাবিক যে প্রতিষ্ঠানগুলি। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, নতুন সরকার গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করেনি। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া সাংবাদিকদের হয়রানি না করতেও সরকার নির্দেশনা দিয়েছে বলে জানান মন্ত্রী। সংবাদপত্রের সম্পাদক বিন্দুরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, সংবাদপত্রের মালিকরা দেখা করেছেন, সবাই গিয়ে বলেছেন যে এই প্রথম তারা নিয়ন্ত্রণবিহীনভাবে সাংবাদিকতা করেছেন এবং কোনো মহল থেকে, সরকারি মহল থেকে কোনো ধরনের কোনো চাপ বা কোনো ধরনের কোনো কিছু করা হয়নি। এদিকে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বাস্থ্যমন্ত্রী। আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা ও সাংবাদিকদের ওপর হামলা নিয়েও কথা বলেন তিনি। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি হয়েছে, তদন্ত হবে। 3 দিনের ভিতরে সেই তদন্ত রিপোর্ট 3 তারিখের মধ্যে দাখিল হবে। স্বাস্থ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, এমন শিশু মৃত্যুর ঘটনা নজিরবিহীন। আইনগত সকল বিষয়ে সহায়তা করবে সরকার। কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক, এবং এর প্রকৃতপক্ষে যদি কোনো দায় থাকে সেটা আইনে রূপণ করা এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করার যে প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া আমাদের দেশে আছে, সেগুলো যথাযথ অনুসরণ করার জন্য। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সরকারের গণমুখী সিদ্ধান্তের কারণে ঈদ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। তেজগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বিঘ্ন ঈদ যাত্রা, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ, দেশীয় পশুর বাজার সুরক্ষা, দ্রুত বর্জ্য অপসারণ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, চামড়া খাতের সুস্থ ব্যবস্থাপনা ও নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখাই ছিল প্রধানমন্ত্রীর অন্যতম নির্দেশনা। ফ্যাসিবাদের দীর্ঘ রাজনৈতিক সংস্কৃতিকে সম্পূর্ণরূপে ভেঙে দিয়ে জনসম্পৃক্ত ও গণমুখী রাজনীতির ঐতিহ্য বজায় রেখে সরকারের অগ্রযাত্রা অব্যাহত রাখতে গণমাধ্যম সহ সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। দীর্ঘদিনের দুঃশাসনে ক্লান্ত জনগণ এবারের ঈদে উপলব্ধি করেছে যে রাষ্ট্র তাদের প্রতি সংবেদনশীল এবং প্রশাসন কেবল ক্ষমতার কেন্দ্র নয়, বরং জনসেবায় কার্যকর ও দায়িত্বশীলতার অন্যতম মাধ্যম। এই কর্মযজ্ঞকে পাথেয় করে গণমানুষের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করা এবং সুশাসনের এই ধারাকে টেকসই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই হবে বর্তমান গণতান্ত্রিক সরকারের অন্যতম অঙ্গীকার। ঈদের ছুটি শেষে এখনও রাজধানীমুখী কর্মজীবী মানুষ। যাত্রীদের ভিড় দেখা গেছে কমলাপুর রেল স্টেশনে। উত্তরবঙ্গের কিছু ট্রেন দেরিতে আসায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে আজও অনেককে ঢাকা ছাড়তে দেখা যায়। রিপোর্টে জানাচ্ছেন জামিল হাসান শান্ত। ঈদ উল আজহার দীর্ঘ ছুটি কাটিয়ে নারীর টান ছেড়ে আবারও কর্মব্যস্ত ঢাকায় ফিরেছেন কর্মমুখী মানুষ। রবিবার ভোর থেকেই রাজধানীর প্রধান প্রবেশ পথগুলোতে ঢাকামুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। তবে চিরচেনা ভোগান্তি বা উপচে পড়া ভিড় ছাড়াই এবারে ঢাকা ফেরাটা স্বস্তিদায়ক বলে জানিয়েছেন যাত্রীরা। ঈদ ভ্রমণ আসা যাওয়া মোটামুটি ছিল, তবে ট্রেন বিপর্যয় ছিল। যাওয়ার সময় আমরা আগে গেছিলাম ঈদের, তাই তেমন একটা ভিড় ছিল না, কিন্তু আসার সময় ভিড় ছিল না। পরিবার আপনজন ছেড়ে আবার নিজ নিজ কর্মস্থলে ফেরা আসলে সত্যি দুঃখজনক। নানা কারণে ঈদের আগে যারা বাড়ি যেতে পারেননি তারা এখন যাচ্ছেন বাড়ি।
যাত্রীর চাপ বেশি উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে। এখন যা হচ্ছে কেন, এখন অনেক ফ্রি, রাস্তা অনেক ফ্রি, এই কারণে যা হচ্ছে। ভিতরে কিছুটা চাপ ছিল, আজকে অফিস খুলছে, আপনারা এই পুরো সপ্তাহে মোটামুটি চাপ থাকবে। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। অতিরিক্ত ভাড়া আদায় কিংবা টিকিট কালোবাজারির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ঢাকা ফিরতি যাত্রীরা। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। বিকেল 3:30টার দিকে রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্ষিয়ান এই রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মরদেহ স্কয়ার হাসপাতাল ধানমন্ডি তাকওয়া মসজিদে নিয়ে যাওয়া হয়। সেখানে গোসল সম্পন্ন করে বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তার মরদেহ আগামীকাল সকালে তার গ্রামের বাড়ি ভোলাতে নিয়ে যাওয়া হবে। সেখানে ভোলা সরকারি স্কুলে বাদ জোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের পাশে তাকে দাফন করা হবে। প্রবীণ এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। গুরুতর অসুস্থ অবস্থায় গত বছরের সেপ্টেম্বর মাসে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। তোফায়েল আহমেদ 1967 থেকে 1969 সাল পর্যন্ত ডাকসু ভিপি ছিলেন। 69-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব স্থানীয় ভূমিকা রেখে দেশ জুড়ে পরিচিতি পান। 1970 সালের নির্বাচনে মাত্র 27 বছর বয়সে তোফায়েল আহমেদ পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি 9 বার সংসদ সদস্য নির্বাচিত হন। একাধিকবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ফুসফুসে পানি জমছিল, তখন আবার ইনসেন্টিভ কেড়ে নিয়ে গেছে, ওইখানেই ছিল আর ওইখানেই আমরা আশা করি এবং দাবি করছি স্পিকার সহ সরকারের কাছে ওনার একটা জানাজা যেন সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ যতদিন আছে, তোফায়েল আহমেদরা ততদিন বেঁচে থাকবে মানুষের প্রাণে অন্তরে। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতে সরকার বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। রোববার জ্বালানি বিভাগের এক প্রজ্ঞাপনে ডিজেল ছাড়া অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটার প্রতি 5 টাকা বাড়ায় সরকার, যা কার্যকর হয় আজ থেকে। এদিকে সরকারের এমন সিদ্ধান্তে বাড়তি খরচের অভিযোগ ভোক্তাদের। তরিক ইসলামের রিপোর্ট। সরকার গঠনের 3 মাসের মাথায় দ্বিতীয় দফা জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার। রোববার জ্বালানি বিভাগের এক বিজ্ঞপ্তিতে জুন মাসের জন্য লিটার প্রতি 5 টাকা বাড়িয়ে অকটেন 145 টাকা, পেট্রোল 140 টাকা ও কেরোসিনের দাম 135 টাকায় নির্ধারণ করা হয়। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে সাধারণ মানুষ। এক মাসে ডিফারেন্সে 5 টাকা, এটা কোনোভাবে নেওয়া যায় না। আমাদের খরচ বেড়ে যাবে, তেল বেশি বেড়ে গেলে তো আমাদের জন্য একটু কষ্টসাধ্য হবে। ঘোষণা ছাড়া কোনো কিছু ছাড়াই আবার বাড়তি করলো, এটা কোনোভাবেই আসলে আমরা যারা ইউজার, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। এদিকে সচিবালয়ে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের অস্থিরতা কমে গেলে তেলের দাম সমন্বয় করা হবে। যদি এই ক্রাইসিস রিজলভ হয় এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমে আসে, আপনি নিশ্চিত থাকতে পারেন, যেহেতু এটা নির্বাচিত সরকার, জনগণের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে জনগণের কষ্ট লাঘবের জন্য আমরা তড়িৎ সিদ্ধান্ত ইনশাআল্লাহ গ্রহণ করবো। এর আগে গত 18 এপ্রিল প্রজ্ঞাপনের মাধ্যমে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। থ্যাংক ইউ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ভালো থাকবে সকলে। দর্শক, ধানমন্ডির তাকওয়া মসজিদে আছেন সহকর্মী সাজ্জাদ জাহান। সরাসরি কথা বলছি তার সাথে। সাজ্জাদ, তোফায়েল আহমেদের জানাজার সর্বশেষ খবর আমাদেরকে জানান। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর ধানমন্ডি তাকওয়া মসজিদের সামনে। এখানে তোফায়েল আহমেদের মরদেহ নিয়ে আসা হয়েছে। এখানে একটু আগেই বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হলো। এই জানাজা নামাজে অংশ নিয়েছেন অনেক বিভিন্ন সেলিব্রেশন মানুষ, সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এখানে এসেছেন। আমরা দেখেছি বিভিন্ন সমন্বয়কারীরা তার পরিবার, শোকস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, সেই সাথে তার বিদায়ী কামনা করেছেন। তো আপনাকে যদি একটু দেখাই যে এখানে মরদেহ নিয়ে আসার পর
তার মরদেহ এখানে তাকওয়া মসজিদের এখানে নিয়ে আসার পর তো বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে এসে এখানে আসেন এবং কি তার সমস্ত পরিবারের সাথে সমবেদনা জ্ঞাপন করেন। তো এখানে আমরা দেখতে পেয়েছি তার শ্যালক এবং কি তার ভাইরাও এসেছিলেন এবং কি তারা যেটি জানিয়েছিলেন এখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে স্কয়ার হাসপাতালের হিমঘরে, সেখানে আজ রাখা হবে। এর পরবর্তীতে আগামীকাল হেলিকপ্টার যোগে ভোলার উদ্দেশ্যে রওনা হবে তোফায়েল আহমেদের মরদেহ। তো সেখানে এই ভোলা সরকারি স্কুল প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা শেষে ধারাবাহিকভাবে সেখানে আরও দুটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার পূর্ব নির্ধারিত ইচ্ছা অনুসারে তার মায়া বাবার কবরের পাশেই সমাহিত করা হবে তোফায়েল আহমেদের মরদেহ। তবে এখানে আমরা মোটামুটি একটি ভালো ভিড় দেখতে পাচ্ছি। বিভিন্ন স্তরের সিনিপেশাল মানুষ এখানে এসেছেন কিংবদন্তি এই নেতাকে শেষবারের মতো সমবেদনা জানাতে। তো আপনারা জানেন যে তোফায়েল আহমেদের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। জি সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের যোগদানের প্রতিবাদে গ্রাহকদের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপে রণক্ষেত্র পরিণত মতিঝিল। এর আগে ব্যাংকের সামনে শতাধিক আন্দোলনকারী চেয়ারম্যানের অপসারণ সহ 5 দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে আন্দোলনের কারণে ব্যাংকের কার্যকরী পরিষদের বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়নি। আর জানাচ্ছেন মুশফিকুর রহমান। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের কর্মস্থলে যোগদানের প্রতিবাদে শতাধিক গ্রাহক মতিঝিলে ব্যাংকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় বেশ কয়েকজন গ্রাহক আহত হন। প্রতিবাদ সমাবেশকে বেশের উপরে ওনারা অতর্কিত হামলা চালিয়েছে। এখানে রক্তের সম্পর্ক, আমানতের সম্পর্ক, এজন্য তারা এক চুলো এখান থেকে নড়ে নাই। এ সময় খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ বাতিল করা সহ মোট 5 দফা দাবি তুলে ধরেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সভাপতি নুরুন নবী মানিক। অবিলম্বে দাবি পূরণ না হলে লাগাতার কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনরত গ্রাহকরা। প্রায় 1 শতাধিক ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক তারা আহত হয়েছে। চেয়ারম্যানের আমরা পদত্যাগ চাচ্ছি, যিনি আগে এমডি ছিলেন বা এখনো যাকে ছুটিতে রাখা হয়েছে ওমর ফারুক খানকে আমরা পুনর্বহাল চাচ্ছি। এদিকে আন্দোলনের কারণে ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের ডাকা বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়নি। এখানে একটা অবরোধ সৃষ্টি করার ফলে ওরা যখন দেখছেন ফিজিক্যালি এখানে এসে মিটিং করা সম্ভব হবে না, তখনই তারা সিদ্ধান্ত দেয় যে জুমের মাধ্যমে মিটিংটা করা। বাংলাদেশ ব্যাংকের কেউ আসে নাই। আমি তাদেরকে অবহিত করছি যে আমাদের অনলাইনে মিটিং করার ব্যাপারে গ্রাহকদের অনীহা আছে, আর গ্রাহকদের যে তাদের ইচ্ছা অনিচ্ছা কিন্তু আমাদের সম্মান আছে, শ্রদ্ধা আছে, আমরা এটা করতে পারতেছি না। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবার ফুটবল বিশ্বকাপের খবর। এগারো জুন শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত 2026 সালের ফিফা বিশ্বকাপ। চলবে 19 জুলাই পর্যন্ত। প্রথমবারের মতো 48টি দেশ এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। 12টি গ্রুপে ভাগ হয়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে দলগুলো। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের 16টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে খেলা। মেক্সিকো সিটিতে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। প্রত্যেকটি দেশেই হবে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। এবারের বিশ্বকাপ মহাযজ্ঞের কথা জানাচ্ছেন পরাগ আরমান। ইতিহাসে প্রথমবারের মতো এবারই 3টি দেশে হচ্ছে বিশ্বকাপ আসর। অবশ্য বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়া এবারই প্রথম নয়। 49 দিনের এই টুর্নামেন্টে 48টি দেশ নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাতে 104টি ম্যাচ খেলবে। যুক্তরাষ্ট্রের 11টি, মেক্সিকোর 3টি এবং কানাডার 2টি শহরে হবে বিশ্বকাপের খেলাগুলো। ফিফা র্যাঙ্কিং ও বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী শিরোপা দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ইউরোপের দেশ স্পেন এবং ফ্রান্স। তাছাড়া
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ব্রাজিলও শিরোপার সবচেয়ে বড় দাবিদার। এত বেশি ম্যাচ এবং ভেন্যু থাকার কারণে কেবল একটি মাত্র উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে ফিফা বিশ্বকাপের মূল চেতনাকে ফুটিয়ে তুলতে পারত না। তাই প্রতিটি আয়োজক দেশ বিশ্বমাঝে আলাদাভাবে নিজেদের তুলে ধরার সুযোগ পাবে। দুটি বিশ্বকাপের ফাইনাল সহ 3টি বিশ্বকাপের ম্যাচ আয়োজন করবে ঐতিহাসিক মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়াম। এখানে উদ্বোধনী ম্যাচের আগে প্রায় 90 মিনিটের জমকালো অনুষ্ঠানে ঐতিহ্যবাহী নাচ ও আধুনিক শিল্পকলার সমন্বয় থাকবে। পারফর্ম করবে জনপ্রিয় মেক্সিকান ব্র্যান্ড মানা। ফিফা ওয়ার্ল্ড কাপের ট্রফিটি ঐতিহ্যবাহী মেক্সিকান পাপেল পিকাদো শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। 12 জুন টরেন্টোতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে কানাডা। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে সেই ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানটি কানাডার বহু সাংস্কৃতিক বৈচিত্র্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিচ্ছবি হয়ে উঠবে। সেখানে থাকবেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে সঞ্জয়। একই দিনে লস অ্যাঞ্জেলসে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র। এখানকার উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে থাকবেন পপ তারকা কেটি পেরি। আরও পারফর্ম করবেন র্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান সঙ্গীতশিল্পী আনিত্তা। 3 দেশের অনুষ্ঠানই আলাদা সাংস্কৃতিক পরিচয় তুলে ধরবে। পাশাপাশি বিশ্বকাপের বৈশ্বিক আবেদন ও ফুটবলের সাংস্কৃতিক প্রভাবও উপস্থাপন করা হবে এসব আয়োজনে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল স্বপ্নার বিচার শুরু, কাল থেকে সাক্ষ্য গ্রহণ, সুষ্ঠু বিচারের প্রত্যাশা জামায়াত আমিরের। ছুটি শেষে প্রথম কর্মদিবসে অফিস আদালতে কর্মচাঞ্চল্য, সচিবালয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, সরকারের কার্যকর ব্যবস্থাপনায় স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন মাহাদি আমিন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী ও বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জীবনাবসান, সারা দেশে শোকের ছায়া। তেলের দাম বৃদ্ধিতে জনমনে ক্ষোভ, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতেই বাড়ানো হয়েছে দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রী। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ, বেশ কয়েকজন আহত। এবং 11 জুন শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ, গ্রেটেস্ট শো অন আর্থে এবার অংশ নিচ্ছে 48টি দেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।